চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা তারিক স্বপনের কাছে। শুরুতেই বলছিলাম যে ধারাবাহিক নাটক অচিনপুর বাংলাভিশনে প্রতি শনি থেকে সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। এই নাটকে আপনি একটি চরিত্র করেছেন, সেই চরিত্রায়ন সম্পর্কে এবং পেছনের গল্প সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। পরিচালক কায়সার আহমেদ, ওনার প্রতি আমি খুবই প্রিয় এই কারণে যে ২০০৬ থেকে ৮-এর মধ্যে একটা নাটক ছিল ১-০-১০। এটা করার কথা ছিল চন্দন চৌধুরীর, কিন্তু এই নাটকটা ওনার কাছে চলে যায়। চন্দন চৌধুরী আবার বলে দেয় যে ভাই তারিক স্বপনের ডেট নেওয়া হয়েছে। উনি ওভাবে আমাকে চেনেও না, কিন্তু আমি যখন শুটিংয়ে যাই তখন আমি দেখি যে উনি তৌকির আহমেদকে যেভাবে আপনার মেকিংয়ে উনি যেভাবে গুরুত্ব দিচ্ছে, আমি নতুন তার কাছে, আমাকে সেমভাবে গুরুত্ব উনি দিয়েছে। তো অচিনপুরে আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা কন্ট্রাক্টর, রাস্তায় যে রাস্তাঘাট নির্মাণ করে যে কন্ট্রাক্টর, খুবই চাল্লু একটা লোক। আখমা হাসান এক বাটপার, সে তার উপর দিয়ে বাটপারি করার চেষ্টা করে। এবং গ্রামগঞ্জে যে আপনার চরিত্রগুলো থাকে আর কি, কেউ কন্ট্রাক্টর, কেউ মেম্বার, কেউ মাছ বিক্রেতা, এই ধরনের চরিত্রের সমন্বয়ে নাটকটা নির্মাণ হচ্ছে। এবং এই নাটকের যে রাইটার, ওনার প্রতিও আমার এক ধরনের ভক্তি ভালোবাসা আছে, কারণ ওনার অনেক দিন আগে একটা নাটক করেছিলাম প্রেমনগর। তো যখন করি তখন আমি বুঝতে পারি নাই, কিন্তু এই প্রেমনগর নাটক করার পর ইন্ডিয়ান দর্শক যে আমাদের নাটক দেখে আমি প্রথম আবিষ্কার করতে পারলাম। এবং ওনার চরিত্র পড়লে চোখে ক্যারেক্টার ভাসে, মানে উনি পরিপূর্ণতা দিতে পারে চরিত্রের। তো যে কারণে আমি খুবই হ্যাপি যে রাইটার ভালো, যিনি পরিচালক তিনিও ভালো, আবার যে চ্যানেলটিতে নাটকটা প্রচার হচ্ছে সেই চ্যানেলটা আমার খুব ফেভারিট। সব কিছু মিলিয়ে নাটকটা ভালো যাবে আমি আশা করছি। এই যে ইন্ডিয়ার দর্শকদের কথা বলছিলেন, অন্য একটা দেশের মানুষ যখন দেখছে, ভালোবাসা প্রকাশ করছে, সেই ব্যাপারটিকে আপনি কিভাবে নিচ্ছেন, কেমন লাগছে? ওই নাটক প্রচার হওয়ার পর, এর মধ্যে বৃন্দাবনদার আরও কয়েকটা নাটক প্রচার হওয়ার পর, মোটা মিঠু একটা আছে আর কি, অভিনয় করে পাবনার, ও ইন্ডিয়াতে চিকিৎসা করাতে গিয়েছে। তো ইন্ডিয়ার এক দর্শক তারা বলছে কয়েকজনের কথা যে এই লোকগুলোকে কি চেনেন? বলছে হ্যাঁ চিনি তো, আমাদের বন্ধু মানুষ। বলছে আমি মিষ্টি দেবো, ওনার বাসাকে পৌঁছায় দিতে পারবেন? তো ইন্ডিয়া থেকে মিষ্টি আসছে। আমরা শুনতাম যে ইন্ডিয়ার মানুষজন খুবই কৃপণ, তারা এক মিষ্টি পুরাটা খায় না। তো যে এই বিষয়টা আমাকে খুবই আলোড়িত করেছে যে ইন্ডিয়ান একজন দর্শক, এবং ইন্ডিয়া থেকে কয়েকজন আমার সাথে দেখাও করতে আসছে। মোশাররফ ভাইকে জিজ্ঞাসা করছে, ভাই উনি মানুষ কেমন, উনি কি সবসময় এরকমই কৌতুক করে নাকি, ওনার মন মেজাজ কেমন? দেশের বাইরেও ইন্ডিয়ার দর্শক কিন্তু আমাদের নাটক দেখে। আমরা ভাবি যে ইন্ডিয়া আমাদের সংস্কৃতি গ্রাস করছে, কিন্তু ওরাও কিন্তু ইউটিউবে থাকার কারণে আমাদের নাটক নিয়মিত দেখছে। এটা সত্যি একটা অন্যরকম ব্যাপার। মানে আমরা যেটা ভাবি যে আসলে নায়ক নায়িকা বা মূল চরিত্রগুলোকেই মানুষ দেখে বা মনে রাখে বা পছন্দ করে, কিন্তু এই যে আপনারা ক্যারেক্টার আর্টিস্ট যদি বলি, এত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চরিত্র করছেন, সেই চরিত্রগুলোকেও যে মানুষ এভাবে মনে গেঁথে রাখে, এবং শুধুমাত্র নিজের দেশের মানুষই না, অন্যান্য দেশের মানুষও মনে রাখছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তিরও জায়গা। এবং এটা আমি বলবো যে সবার কাছে এটা একটা লেসনের মতো, যে না, প্রত্যেকটা চরিত্র যে ইম্পর্টেন্ট ওটা আমরা আসলে অনুধাবন করতে পারি। 2 যুগেরও বেশি সময় ধরে আপনি এই অভিনয়ের সাথেই রয়েছেন, থিয়েটার থেকে শুরু, তারপর এখন তো বিভিন্ন প্ল্যাটফর্মে করছেন, ধারাবাহিকে করছেন। একই সাথে সর্বোচ্চ কতগুলো ধারাবাহিক নাটকে কাজ করেছেন? 400-500 হবে, যে সিরিয়ালের সংখ্যায়। এটা হচ্ছে মোট করা হয়েছে। আর ধরেন একই সময়ে চলছে কয়েকটা চরিত্র কয়েকটা নাটকে, এরকম ধারাবাহিক বা এরকম কতগুলো হয়েছে? ধরুন যে আমার 2008-এর পর থেকেই সবসময়ের জন্য 4টা 5টা 6টা 8টা আমার সিরিয়াল চলমান থাকে। এর মধ্যে হয়েছে কি, এর মধ্যে চলছে, কিন্তু ধরুন ওইভাবে জনপ্রিয়তা পায় নাই বলে দর্শক, ভাই আপনি কী ব্যাপার, আপনি হারাই গেলেন নাকি, আপনাকে খুঁজে পাচ্ছি না কেন। একটা নাটক ক্লিক করলেই তখন আবার দর্শক বলে যে ভাই এটা দেখলাম, ওটা
ভালো হচ্ছে। হ্যাঁ, আপনার ধারাবাহিকে একটা বিষয় থাকে যে একটা চরিত্র হয়তো অনেকদিন মাঝখানে নেই, আবার হয়তো ওই চরিত্রটা আসে, একটা গ্যাপ হয়তো মাঝখানে মাঝখানে চলে, সেটাও একটা বিষয়। এই যে 7-8টা চরিত্র একসাথে চলছে, করছেন, এবং আপনার চরিত্রগুলো খুব মজার মজার হয়, ইউনিক হয়, এবং একটু বিভিন্ন ধরনের সাজসজ্জা থাকে, এই বিষয়গুলোকে আপনি একাধারে কিভাবে ব্যালেন্স করেন আসলে? এক চরিত্র থেকে ট্রান্সফার হয়ে আরেকটা চরিত্রে যাওয়া, এটা কিন্তু খুবই আপনার সাধনার একটা বিষয়। তো আমরা কিন্তু সেই জায়গাটা পাই না বর্তমানে। আমরা শুটিং সেটে যে জানতে পারি নাটকের নাম কি, অথবা এমনও জায়গা হয় যে কোনো স্ক্রিপ্ট নাই। হ্যাঁ, যেমন এটা অনেকের কাছে মজা লাগবে, অনেকের কাছে এটা দুঃখজনক মনে হবে যে এক জায়গায় গেছি যে একজন পরিচালকের আপনার চ্যানেল থেকে নাটকটা বের করার যোগ্যতা আছে, কিন্তু এটা ডিরেকশন দিয়ে এটা জায়গা মতো নেওয়ার যোগ্যতা নাই। তো এরকম লোকজন কিন্তু কাজ পাচ্ছে। এক জায়গায় কাজ করতে গেছি, ডিরেক্টর হবে বললো যে ভাই এই ওর সাথে আপনার একটা দৃশ্য করি। আমি উনি কে? 5-6 মাস আগে ওনাকে আপনি ধাওয়াত দিছিলেন। ও আচ্ছা আচ্ছা, তা কী করবো? আজকে ওর একটু শাল্টিং দেন, এইটুকু হচ্ছে তার ব্রিফিং। এটা তো আসলে আচ্ছা, হয় না, এইভাবে কি হয়? এত সহজ কি জিনিসটা? তাও মেনে নিছি যে কয়টা না করবো, বেশিরভাগ তো এই ধরনের কাজই আসছে। তো ডিরেক্টর 3-2-1-0 অ্যাকশন বলে শুয়ে পড়লো আপনার পাটিপাড়া আছে বাঁশতলাতে, আর ক্যামেরাম্যান রোল দিয়া পকেট থেকে আম বের করে চুকচুক করে আম খাচ্ছে। তো আমি বন্ধ করে বললাম যে ভাই আপনারাই তো চাচ্ছেন না কাজটা ভালো হোক, এমনিতে অসম্পূর্ণ একটা ব্রিফিং দিলেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি অ্যাকশন দিয়ে শুয়ে পড়লেন আর আপনার ক্যামেরাম্যান আম খাচ্ছে শব্দ করে। তারপর কনসেন্ট্রেশনকে আমি অ্যাক্টিংয়ে দেবো নাকি আপনাদের এই খেলাগুলো দেখবো? মানে অ্যাক্টিংয়ে তো পরিবেশটা দিতে হবে, তাই না? যে আমি ধরুন যে এর মধ্যে আমি 2 দিনে 3 নাটক করলাম 1 ঘন্টার। এত পরিশ্রম করার অর্থ যে মূল চরিত্রটা আমাকে দিয়েছে। আচ্ছা, তো এখন একটা একটা করে শেষ করলে কিন্তু ক্যারেক্টার একটা জার্নি ঠিক থাকে, কিন্তু এইটার 2 দৃশ্য, ওইটার 3 দৃশ্য, ওইটার 1 দৃশ্য, এইভাবে তো আসলে আমরা তো মেশিন না যে চাপ দেওয়ার সাথে সাথে আপনার রাইট। চেঞ্জিং আসবে। তো যে কারণে আমরা যে করে যাচ্ছি এটা আসলে মানে বললে ভুল হবে যে ভাই আমি ঠিকঠাক আছি আর কি। অচিনপুর নাটকটার সম্পর্কে তো শুনলাম কিভাবে কাজটা করা হলো, শুরু হলো, কিন্তু আপনার চরিত্র সম্পর্কে একটু শুনি। কন্ট্রাক্টরই করে, এইখানকার প্রত্যেকটা লোকের সাথে তার এক ধরনের সম্পর্ক। কেউ তার কাছ থেকে চাঁদা নিতে আসে, কেউ আবার তার সহযোগিতা নিতে চায়। সে আবার একটু মেয়ে পাগল আছে আর কি, মেয়েদের দেখলে প্রেম অফার করে। আচ্ছা, চরিত্রটা এইটুক আগাতে পেরেছে। সামনে স্ক্রিপ্ট আসলে আরো ডিটেল বলতে পারবো আর কি। জাহিদ হাসানের সাথে আপনার একটা বেশ সখ্যতা রয়েছে, এবং আপনার জীবনের একদম প্রথম কাজ, প্রথম ঢাকায় আসা এবং প্রথম কাজ পাওয়া, কাজ করা, অভিনয়ের সাথে সম্পৃক্ততা, সব কিছু জুড়েই এই নামটা বারবারই আসে আপনার মুখে। এই মানুষটা সম্পর্কে আপনার কাছে কিছু শুনতে চাই। জাহিদ হাসান একটা অসাধারণ মানুষ বলবো এই কারণে যে ওনার রাগ যত মুখে, ভিতরে ওনার কোনো শয়তানি নাই আর কি। আচ্ছা, তো উনি ধরেন যে শুটিং চলাকালীন ক্যামেরা পার্সন হোক বা মেকআপ পার্সন হোক, ওই রাগ উঠলে মুখে বলে দেবে, কিন্তু অন্তরের তার একটা ভালোবাসা আমরা অনুভব করতে পারি। আমার ঢাকায় আসার সাহসটা পেয়েছি ওনার কারণে। ওনার হাত ধরেই, ওনার মাধ্যমে হুমায়ুন ফরিদির সাথেও একটা সখ্যতা গড়ে উঠেছিল জাহিদ হাসানের কারণেই। আচ্ছা, হুমায়ুন ফরিদও কিন্তু ধরেন যে উনি যদি 20টা নাটকের ডিরেকশন দিয়ে থাকে, তার 8টার মধ্যে আমি ছিলাম। আমার খুবই পছন্দ করতো। আচ্ছা, বা মিডিয়াতে অন্যান্যদের সাথে যে সম্পর্ক গড়ে ওঠা যাওয়া, সব কিছু উনি না হলে আমি এত সহজে পেতাম না। এখনও উনি ধরেন কোন নাটক ধরলেই আমার কথা আগে ভাববে যে এই দেখ তো স্বপনরে কোন ক্যারেক্টার দেওয়া যায়। জাহিদ হাসান, আনোয়ার হোসেন বুলু, ওনাদের কারণে হানির সংকেতের সাথে আমাকে অন্য চোখে দেখে। সব কিছু মিলিয়ে আমি যদি নাটক জীবনের যে কোনো বিষয়ে কথা বলতে চাই,
জাহিদ হাসান নামটা আসে। তাকে এভাবে পাওয়া, তার পৃষ্ঠপোষকতা কিংবা তার কাছ থেকে মানে কাছাকাছি থাকলেও কিন্তু অনেক কিছু শেখার সুযোগ হয়, তাদের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু জানার সুযোগ হয়, যেটা হয়তো আসলে কোনো ইনস্টিটিউশনে যে আসলে হয় না। এরকম আরো অনেক গুণী অভিনেতা বা ডিরেক্টরের সাথে নিশ্চয়ই কাজ করেছেন, কিন্তু এমন কোনো পরিচালক আছে কি যে যার সাথে কাজ করা হয়নি সেই আক্ষেপটা এখনো মনে পুষছেন? আর্টিস্ট হয়ে গড়ে ওঠার পেছনে কিন্তু পরিচালক এবং রাইটারদের বিরাট অবদান থাকে। যে একজন রাইটার যদি চায় যে আমি এই চরিত্রকে আমি এমনভাবে এমন ট্র্যাকে ঘোরাবো যে দর্শক মনে রাখতে বাধ্য হবে, ওরকম আমার জীবনে হয় নাই। এবং দেখেন হুমায়ুন আহমেদ, তারপরে ফারুকি বলেন বা সালাউদ্দিন আবুল বলেন, যারা লিজেন্ড ধরেন যে আপনার পরিচালক, যাদের হাত ধরে অনেকেই আসছে, তাদের কাজ করা ওইভাবে হয় নাই আর কি। কিন্তু এর মধ্যে মাসুদ সিদ্দিক নামে একজন ডিরেক্টর ছিল, যার অনেকগুলো কাজ বাংলা ভিশনে আপনার খুবই জনপ্রিয়তা পেয়েছে। উনি একটা দৃষ্টিতে আমাকে দেখেছিল যে উনি নাটক ধরলে ভাবতো যে ওরা কোথায় রাখা যায়। উনি নায়ক হিসাবে চিন্তা করে নাই বা একটা ভালো নায়িকা দেবেও চিন্তা করে নাই, কিন্তু একটা জায়গা রাখতো, অ্যাক্টিংয়ের স্পেস দেওয়াটা। সৈয়দ শাকিল, ওনার পরিচালনা ভালো লাগে। সকাল আহমেদের কিছু কাজ অনেক আগে করেছে, মাঝখানে অনেক বড় একটা গ্যাপ। অতৃপ্ত তো থাকবে আমাদের, মানে শুধু শিল্পীরাই না, মানুষ বলতেই সে যতই পাবে তার একটা অতৃপ্তি, কি যেন পাইলাম না, কি যেন হইল না, থাকবে, এটা থেকেই যাবে। আমরা জানি যে হুমায়ুন আহমেদের হাত ধরে, আপনি ওনার নামটাও যেহেতু নিয়েছেন, ওনার হাত ধরে প্রচুর শিল্পীরা এবং বিশেষ করে যদি বলি ক্যারেক্টার আর্টিস্টের জায়গা থেকে অনেককে উনি আসলে তুলে ধরেছেন। কখনো মনে হয়েছে যে হুমায়ুন আহমেদের সাথে যদি কাজ করা হতো তাহলে হয়তো আজ অন্যরকম হতো, এমন কিছু কি মনে হয়? মনে হয় না। আমি এমনি শুনছি যে ওনার ওখানে গেলে অনেক সময় দিতে হয়, 10 দিন 12 দিন থাকলো, খাইলো, ঘুমাইলো, যখন ইচ্ছা উনি লিখলো। আচ্ছা আচ্ছা। তারপর ইচ্ছা তো ছিল। একবার হয়েছে কি, জাহিদ ভাই হুমায়ুন স্যারের বাসায় গেছে, গেলে আমার ফোন দিছে, তুই কই? ভাই বাসায় আসি। তোর ভাবির কাছ থেকে একটা চেক নিয়ে আয়, ভাইকে একটা চেক দিব। তো চেক নিয়ে গেছি, তো হুমায়ুন আহমেদ অনেকদিন তাকায় ছিল। তো বলছে, কে জাহিদ? ওই যে আমার ছোটো ভাই আর কি। চেহারাটা তো ইন্টারেস্টিং। তা আমি ভাবছি যে উনি বোধহয় আমার চেহারা নিয়ে আপনার কটূক্তি করছে। আচ্ছা আচ্ছা। এইটা নিয়ে আমি অনেকদিন খুবই দুঃখে ছিলাম যে শালার চেহারাটা এতই খারাপ, যে হুমায়ুন আহমেদের মধ্যে একটা মানুষ কয়ে চেহারাটা তো ইন্টারেস্টিং। পরে ডক্টর এজাজ বললো যে ভাই আপনি তো ভুল করছেন, কেন উনি কারোর দিকে 2টা সেকেন্ড তাকানো মানে তার ভাগ্য খুলে যাও। আপনি যদি তার কাছে কয়েকবার যাইতেন তাহলে তো আপনি ভালো চরিত্র পাইতেন। আমি হায় হায় কি করলাম এটা ভাই, এ তো সর্বনাশ হয়ে গেল আর কি, ভুল বোঝার কারণে। মানে ওনারা আসলে একটা চেহারার মধ্যে দেখেন যে চেহারাটাকে কিভাবে ভাঙা যাবে, কি ধরনের চরিত্রে ব্যবহার করা যাবে। জি জি। যাক, জীবনে যা হয় সেগুলোই আসলে আমাদের কাছে আশীর্বাদের মতো, যা হয় ভালোর জন্য হয়। আমরা আসলে সেভাবেই পজিটিভলি আসলে এগোতে চাই সামনের দিনগুলোতে। জানুয়ারি মাস প্রায় শেষের পথে, এই সময়টায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে 2025 সালটি আপনার কাছে কেমন হতে চলবে? কখনো দেশের বাইরে যাইতে চাই নাই এবং কোনোদিন ডিবি লটারি কাটে নাই যে যদি পাই আমার বড় ভাই আমার মাইরে পাঠাবে, এই যা তুই, বা আমাদের আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে কোনোদিন প্রকাশ করিনি। কিন্তু এই বর্তমান সময়ে এসে এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এখন মনে হচ্ছে বাইরে গেলে তো ভালো করতাম আর কি। তারপরেও এখনও যে ওই রকম অদম্য ইচ্ছা তা না আর কি, এমনি মাঝে মাঝে বিরক্ত হয়ে মনে হয় যে বাইরে গেলে বোধ হয় ভালো হবে। তো আসলে আমার একান্ত ইচ্ছা যে আমি তো জীবনের সমস্ত মানে মাখন সময় যেটা, সেটা কিন্তু এই নাটকের মধ্যেই দিয়ে দিয়েছি। তো এখন ভবিষ্যতে যেটা ইচ্ছা, যে আমাদের দেশে অনেক মৌলিক গল্প আছে যেগুলো ধরেন যে আমরা যদি কোর্টে কোর্টে ঘুরি, পুলিশ কেসগুলো স্টাডি করি, তাইলে এগুলা উদ্ধার করা সম্ভব। যে একটা মানুষের জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে এবং মানুষের জীবন জীবিকার তাগিদে মানুষ কতটা ছোট হতে পারে বা কতটা নিকৃষ্টতম জায়গায় যাইতে পারে, ওই গল্পগুলো তুলে এনে করার একটা ইচ্ছা আছে। কিন্তু যেহেতু নিজের কাছে ধরেন যে ক্যাপিটাল নেই, আমি আবার অন্যের উপর নির্ভর করি খুবই কম, যে কোনো বিষয় আর কি চেষ্টা করি যে একা একাই করতে, যে কারণেই আমার অনেক কিছু হয় না, সফলতার
ভাগ খুবই কম। এই যে পরিকল্পনা, নাটককে আরো কিছু দেওয়ার যে একটা তৃষ্ণা রয়েছে, সেটাও আসলে সামনের দিনগুলোতে মিটুক, সেই প্রত্যাশাই থাকবে। আপনার সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। জনপ্রিয়তা বা পরিচিতি যতটুকু লাভ করেছি তার আমি বলবো যে 80% নাটক বাংলা ভিশনে ছিল। তো আপনারা সবাই বাংলা নাটক দেখবেন, বাংলা ভিশন দেখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও দোয়া করি আপনারা সবাই সবসময় ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন পাদ্রী ডগলাস হর্টনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, হাসুন, এটি একটি বিনামূল্যের থেরাপি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।